বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে 40 রানে হারালো ইংল্যান্ড। গ্রুপ রানার্স আপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ। চাপ না নিয়ে ভালো খেলায় লক্ষ্য, বললেন মাশরাফি। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষা মাজা করে নামানো হচ্ছে রাস্তায়। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়। চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। রাঙামাটি লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেফতার। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যাকাণ্ড, তথ্য পুলিশের। প্রস্তাবিত ভ্যাট আইনের প্রভাব পড়বে না স্বাস্থ্য সেবায়, সেমিনারে স্বাস্থ্য প্রতিমন্ত্রী। জীবন রক্ষাকারী ওষুধ আমদানি শুল্কমুক্ত জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং যুক্তরাষ্ট্রে আয়কর দাখিলের মিথ্যা তথ্য দিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। সাঁড়াশি অভিযানে রেভিনিউ সার্ভিস। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি তাহিয়া রুবাইয়া তপলা। শুরুতেই চ্যাম্পিয়ন্স ট্রফির খবর। গ্রুপ এর গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়াকে বৃষ্টি আইনে 40 রানে হারালো স্বাগতিক ইংল্যান্ড। এ জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ইংলিশরা, আর গ্রুপ রানার্স আপ হয়ে সেমিফাইনালে উঠল বাংলাদেশ। আগে ব্যাট করে 277 রান করে অজিরা। জবাবে ইংলিশদের দলীয় 4 উইকেটে 240 রানের মাথায় বৃষ্টির কারণে খেলার মাঠে গড়ায়নি। ম্যাচের দিন বিকেল থেকে কোটি কোটি লাল সবুজের ক্রিকেট পিয়াসীদের অগ্নিদৃষ্টি আটকে থাকে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার ম্যাচের দিকে। শুরুতে ওপেনার ডেভিড ওয়ার্নারের ব্যাটিং বুকে কাঁপন ধরাচ্ছিল, কিন্তু স্বস্তি দিলেন মার্ক উড। তবে অ্যারন ফিঞ্চ ও অধিনায়ক স্মিথের ব্যাটিংয়ে আবারও গা জ্বালাচ্ছিল বাংলাদেশের সমর্থকদের। অজিদের স্কোরবোর্ডে রান উঠছিল হু হু করে। ফিঞ্চ ও স্মিথের অমন ব্যাটিংয়ে বার্মিংহামের গ্যালারির ইংলিশ দর্শকের চেয়েও যেন ভয় একটু বেশি পেয়ে বসেছিল প্রায় 5000 মাইল দূরে থাকা লাল সবুজের বাংলাদেশের মানুষের হৃদয়ে। অজিদের স্কোরবোর্ডে যেভাবে রান উঠছিল তাতে তো একসময় মনে হচ্ছিল রান 350 পেরোবে অস্ট্রেলিয়া। কিন্তু কোটি কোটি বাঙালির প্রাণের দাবি মেটালেন এ ম্যাচে শত্রু থেকে বন্ধু হয়ে ওঠা ইংলিশ বোলার মার্ক উড ও আদিল রশিদ। স্মিথ ফিঞ্চের আউটের পরপরই তাসের ঘরের মতো ভেঙে পড়তে থাকে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইন আপ। তাদের ভাঙনে বাংলাদেশের মানুষের স্বপ্নের ভিত্তি শক্ত রূপ পায়। কিন্তু হয় ভিলেন চরিত্রে হাজির হলেন ডেভিড হেজ। তার ব্যাটিং যেন হৃদয়ে রক্তক্ষরণ ঘটাচ্ছিল দেশের অনেকেরই। তাই শেষ পর্যন্ত ওই হেডের 71 রানের অপরাজিত ইনিংসে মাঝারি মানের সংগ্রহের জায়গায় 277 রানের চ্যালেঞ্জিং স্কোর পায় অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে যেন এক দমকা হওয়ায় ওলট পালট ইংল্যান্ডের টপ অর্ডার। 35 রান স্কোরবোর্ডে তুলতেই নেই জেসন রয়, অ্যালেক্স হেলস ও জো রুট। মহামূল্যবান 3 উইকেট দ্রুত হারানোর পর 278 রান তো মনে হচ্ছিল হিমালয় সমান। এরপর বৃষ্টি কিছুটা স্বস্তির খবর দিলেও আধা ঘন্টা পর আবারও খেলা শুরুর সময় ইংল্যান্ডের পক্ষে বাজি ধরার লোক কমে যায় নিশ্চিতভাবে। কিন্তু সব ধারণা পাল্টে দিলেন অধিনায়ক মর্গান ও স্টোকস। এমনভাবে ব্যাটিং শুরু করলেন যেন টি-20 ক্রিকেটে আস্কিং রান রেটের সাথে পাল্লা দিয়ে ছুটছেন তারা। অস্ট্রেলিয়ার দর্শকরা এই 2 ইংলিশ ব্যাটিং এর তাণ্ডবে দগ্ধ হলেও মুগ্ধ হয়েছেন বাংলাদেশের সমর্থকেরা। তবে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনার খুব কাছে গিয়েও অধিনায়ক মর্গান 87 রানে আউট হলেও বেন স্টোকসের দুর্দান্ত সেঞ্চুরি আর বাটলারের দাপুটি ব্যাটিংয়ে জিতে যায় ইংল্যান্ড। সেই সাথে ইতিহাস রচনা করে সেমিফাইনালে উঠে যায় প্রিয় বাংলাদেশ। দুঃখে কষ্টে মাথা নত করে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া, আর গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা 4-এ নাম লেখায় ইংল্যান্ড। অজিদের এমন হারে সমবেদনা আর ইংলিশদের এমন জয়ে ধন্যবাদ নিশ্চিত দিয়েছে বাংলাদেশের সমর্থকরা। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ। মেগা আসরের সেমিফাইনালে উঠে দারুণ রোমাঞ্চিত টাইগার অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। সেমিতে যে কোনো প্রতিপক্ষের বিপক্ষে লড়তে প্রস্তুত বলেও জানান তিনি। চাপ না নেয়ায় ভালো খেলার লক্ষ্যের কথা জানান ম্যাশ। আমাদের কাজ যেটা ছিল করণীয়, যে আমরা অ্যাটলিস্ট নিউজিল্যান্ডের সাথে ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারতাম। সো সেটা যখন শেষ করতে পেরেছি, তারপরে আমি ওখানে বলে এসেছি যে দুইটা টিমের জন্য বেস্ট অফ লাক। অবভিয়াসলি এখন রেজাল্টটা আমাদের ফরে এসেছে, তো সব মিলিয়ে এখন তো খুবই ভালো লাগছে যে আমরা প্রথমবারের মতো কোনো আইসিসি টুর্নামেন্টে সেমিফাইনাল খেলবো।
আমি শিওর যে ছেলেরা যদি প্রেশারটা ফিল না করে খেলতে পারে আরো বেশি ভালো লাগবে। একটা অনুরোধ থাকবে যে আপনারা এত বেশি এক্সাইটেড হবেন না যে আমরা চ্যাম্পিয়ন হয়ে যাবো ধরনের। সবকিছুর জন্য একটা প্রসেস আছে। সেমিফাইনালে যারা আসছে তারা অবশ্যই যোগ্য দল হিসেবে আসছে এবং যেই আসুক তাদের অপোনেন্টে আমাদের সেরা খেলাটা খেলতে হবে। অন্যান্য প্রসঙ্গ, ঈদ উল ফিতরকে সামনে রেখে বাড়তি মুনাফার আশায় পুরনো ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি প্রস্তুত করা হচ্ছে যাত্রী পরিবহনের জন্য। তাই প্রতি বছরের মতো এবারও ঘরমুখো মানুষের নিরাপদে বাড়ি ফেরা নিয়ে দেখা দিয়েছে সংশয়। ঈদকে সামনে রেখে মহাসড়কে দুর্ঘটনা কমাতে যাত্রী ও পরিবহন ব্যবসায়ীদের সহায়তা চায় হাইওয়ে পুলিশ। আর পরিবহন বিশেষজ্ঞরা গুরুত্ব দিচ্ছেন স্থায়ী সমাধানের উপর। খলিলুর রহমানের ক্যামেরায় আহমেদ সালেহিনের রিপোর্ট। রাজধানীর সীমানা ঘেঁষে গড়ে ওঠা পরিবহন গ্যারেজগুলোতে মাথা ঘোরানোরও সময় নেই শ্রমিকদের। ব্যস্ততার সঙ্গে সঙ্গে বাড়ছে মালিকদের কাছে যানবাহন হস্তান্তরের চাপ। তবে এই গ্যারেজগুলোতে নতুন গাড়ি নির্মাণ যতটা না হচ্ছে তার থেকে বেশি মেরামত হচ্ছে পুরনো ও আনফিট বাস। হাতুড়ি পেটা, ওয়েল্ডিং আর রঙের প্রলেপ লাগিয়ে ঝুঁকিপূর্ণ বাসগুলোকে চকচকে করে ছাড়া হচ্ছে মহাসড়কে। উদ্দেশ্য ঈদে ঘরমুখী মানুষের চোখে ধুলো দিয়ে বাড়তি টাকা আদায় করা। যত রিপেয়ারিং করি রাস্তাটা ঝুঁকিপূর্ণ থাকে। সবাই চিন্তা করে ঈদের দুটো কামাবে, সেই ক্ষেত্রে আপনার গাড়িগুলো টোটালি কমপ্লিট করে মনে করেন যে রোডে ছাড়ে। ওই পুরান গাড়িগুলো রিপেয়ার করে ঈদের বাজারে ছেড়ে দেয়। প্রতি বছর শুধু ঈদের সময়েই মহাসড়কে পরিবহন দুর্ঘটনায় নিহত হন অসংখ্য মানুষ। বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী শুধু গত বছরই ঈদ উল ফিতরে সারা দেশে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 190 জন, আর ঈদুল আজহাতে মারা যায় 211 জন। পরে অনুসন্ধানে বেরিয়ে আসে ফিটনেসবিহীন বাস রাস্তায় চলাচলই দুর্ঘটনার অন্যতম কারণ। বিশেষজ্ঞরা বলছেন আইন প্রয়োগে কঠোর হওয়ার চাইতে সমস্যা সমাধানে সচেতনতা বৃদ্ধি হতে পারে কার্যকর উপায়। ঈদের সময় চাহিদা বেড়ে যায়, এই চাহিদা বেড়ে যাওয়ার সুযোগে যাদের গাড়ি লক্কর ঝক্কর, শুধু তাই না আরবান সেটিং এ যে গাড়িগুলি চলে স্বল্প পাল্লার তারাও কিন্তু দূরপাল্লায় নেমে যান। সুতরাং এখানে ডেফিনেটলি এখন করার কিছু নাই, স্বল্প মেয়াদে খুব তৎপর থাকতে হবে। তবে হাইওয়ে পুলিশ বলছে যাত্রী চালক ও পরিবহন মালিকরা সচেতন হলেই কেবল দুর্ঘটনা এড়ানো সম্ভব। এই গাড়িগুলো কিন্তু হাইওয়ে চলাচলের উপযোগী না এবং হাইওয়েতে এগুলো রুট পারমিটও নাই। আমরা যেটা হচ্ছে যে আগে অনুরোধ করেই বলতে চাই এই জিনিসটাকে একটু যদি তারা নিজেরা বিবেচনায় রাখে তাহলে আমরা মনে হয় দুর্ঘটনাটাকেও কিছু কমিয়ে আনতে পারবো। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন গাড়ি ও ছোট কোনো বাহন মহাসড়কে না নামাতেও সবার প্রতি অনুরোধ জানিয়েছে হাইওয়ে পুলিশ। বাড়তি টাকার আশায় ঝুঁকিপূর্ণ আনফিট বাসগুলোকে রঙের প্রলেপ লাগিয়ে ছাড়া হচ্ছে সড়ক মহাসড়কে। আর এতেই বাড়ছে বিপত্তি, কারণ এই বাহনগুলোর কারণে প্রতি বছর ঈদের সময় ঘরমুখো মানুষের মৃত্যুর মিছিল বেড়েই চলেছে। এবারও যে তার ব্যতিক্রম ঘটবে না তা নিয়ে শঙ্কা রয়েই যায়। তাই সাধারণ মানুষের মধ্যে প্রশ্ন থাকতেই পারে, গন্তব্য কত দূর? আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। ঈদকে সামনে রেখে মহাসড়কে চাঁদাবাজির সঙ্গে শুধু পুলিশ ও রাজনীতিবিদ নয়, একটি সিন্ডিকেট জড়িত বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। চাঁদাবাজি বন্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি। শনিবার সকালে কুমিল্লার পদুয়ার বাজারে যানবাহন চলাচল নির্বিঘ্নে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে একথা জানান মন্ত্রী। চাঁদাবাজি হচ্ছে বিভিন্নভাবে এবং চাঁদাবাজির একটা সিন্ডিকেট আছে, এর সাথে শুধু একটা মহল জড়িত তা না, এর সঙ্গে অনেকে জড়িত। এর সঙ্গে কিছু রাজনীতির লোকজনও আছে, প্রশাসনে আছে, পুলিশে আছে। এই চাঁদাবাজির সিন্ডিকেটকে ভেঙে দিতে হবে। এ ব্যাপারে পুলিশের আইজি সাহেবের সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমি কথা বলেছি, কারণ এনফোর্সমেন্টটা পুলিশই করে। প্রবাসী সময়ে আরো থাকছে, বরিশালের মেহেন্দিগঞ্জে সদ্য এসএসসি পাস ছাত্রকে আটকে রেখে নির্যাতনের অভিযোগ বন্ধুর বিরুদ্ধে, গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি। অভিযুক্ত প্রভাবশালী, দাবি স্বজনদের। পেশাজীবীদের সঙ্গে ইফতার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এই ইফতারে বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্টজনেরা অংশ নেন। ইফতারের আগে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে ঘুরে ঘুরে অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। প্রধানমন্ত্রীর আয়োজনে এই ইফতার মাহফিলে অংশ নেন দেশের খ্যাতনামা শিক্ষক, প্রকৌশলী, চিকিৎসক, আইনজীবী, সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট শিল্পী, ব্যবসায়ী, সাংবাদিক সহ ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। এর আগে দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
রোজার পর জনগণ ঐক্যবদ্ধ হয়ে সরকারের অন্যায়ের বিরুদ্ধে রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শনিবার ন্যাশনাল পিপলস পার্টি এনপিপি আয়োজিত ইফতার মাহফিলে কথা বলেন তিনি। শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন এদেশের জনগণ মেনে নেবে না বলেও দাবি করেন বেগম জিয়া। গরিব মারার বাজেট এটা, এই বাজেটে আরো নতুন নতুন শুল্ক কর বসানো হয়েছে। তারা মনে করছে এবারই শেষ সময়, যত পারো লুটে নাও। সেজন্য তারা এখন প্রাণ দিয়ে লুটের চিন্তায় ব্যস্ত। তাই লুটেরাতে রুখার জন্যই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। রোজা ঈদ শেষ হয়ে গেলে জনগণকে আরো ঐক্যবদ্ধ হয়ে এই জুলুম অত্যাচার অন্যায়ের বিরুদ্ধে রাস্তায় জনগণের শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে এদের অন্যায়ের প্রতিবাদ করতে হবে। প্রস্তাবিত বাজেটে জীবন রক্ষাকারী সব ওষুধ ভ্যাটের আওতামুক্ত রাখা হয়েছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান নজিবুর রহমান। এতে ওষুধের দাম আগের চেয়ে কমবে বলে মনে করেন বিশিষ্টজনরা। শনিবার ধানমন্ডিতে এক গোল টেবিল বৈঠকে ওষুধের দাম মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে সামঞ্জস্য রেখে নিয়ন্ত্রণের পরামর্শ দেন তারা। প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতে ভ্যাটের কোনো প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। মানসম্মত সহজলভ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ 2017-18 অর্থ বছরে স্বাস্থ্য খাতে 20,652 কোটি টাকা অর্থ বরাদ্দ দেয়া হয়েছে, যা 2016-17 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় 3,166 কোটি টাকা বেশি। বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের আয়োজনে ওষুধ খাতে ভ্যাট শীর্ষক আলোচনায় ওষুধে ভ্যাটের প্রভাবের পাশাপাশি ওষুধের দাম, মান ও সামগ্রিক স্বাস্থ্যসেবার নানা বিষয় তুলে ধরেন বক্তারা। এ সময় স্বাস্থ্য খাতকে বিনিয়োগ হিসেবে বিবেচনা করে আগামী দিনে মোট বাজেটের অন্তত 10 ভাগ স্বাস্থ্য খাতে বরাদ্দের আহ্বান জানান আলোচকরা। প্রতি বছর এই চিকিৎসা ব্যয় মেটাতে গিয়ে মধ্যবিত্ত দরিদ্র হয়, দরিদ্র লোক অতি দরিদ্র হয়। এই জায়গায় প্রোটেক্টিভ মেকানিজমটা ঔষধ শিল্পের সাথে বা ঔষধের সাথে বা ভ্যাটের সাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি কিনা। আমরা যখন ঔষধ কিনতে যাই তখন ফার্মেসি থেকে আমাদের যদি আমরা কোনো রসিদ চাই, এমনভাবে দৃষ্টি দেয় যে লোকটা কোন জঙ্গল থেকে উঠে আসছে, একটা রিসিট চাই। রিসিট যদি পাইতাম তাহলেই বুঝতাম যে ওইটা ভ্যাট ইনক্লুসিভ প্রাইস কিনা বা ভ্যাট কত। ওষুধের দাম বাড়ার কোনো কারণ নেই, ইনফ্যাক্ট বাড়ার তো কারণ নেই, কিছু হয়তো কমতেও পারে। আগের মতো সাধারণ ওষুধে 15 ভাগ ভ্যাট আরোপ করা হলেও জীবন রক্ষাকারী সব ওষুধকে ভ্যাটের আওতামুক্ত করা হয়েছে বলে জানান রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। যে অব্যাহতি দিয়েছি তার সুবিধা আমরা কিভাবে সর্বোচ্চ পর্যায়ে জনগণের কাছে পৌঁছাবো, এবং সেই জন্য ফার্মেসি কাউন্সিল একটা বিশেষ অবদান রাখতে পারেন। তালিকাতে যদি আরো কিছু ঔষধ সংযোজনের প্রয়োজন হয় তাহলে মহান সংসদে সেটা উত্থাপিত হতে পারে। শুধু ওষুধ নয়, স্বাস্থ্য সেবা খাতে ব্যবহৃত যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও ভ্যাট কমানো হয়েছে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক। অ্যান্টিবায়োটিক, কার্ডিওভাস্কুলার এবং অ্যান্টি ক্যান্সার সবকিছুর দামই কমে যাবে। 15% সমহারে ভ্যাট থাকলে পরে ক্রেতারা আরো উপকৃত হবে, কারণ সেখানে অনেক কিছু হিসাব কিতাবে গোলমাল থাকে, স্বচ্ছতার অভাব থাকে। এখন সেটি আমার মনে হয় থাকবে না। প্রতি বছর চিকিৎসক ও নার্স নিয়োগের ক্ষেত্রে সরকার গুরুত্ব দিলেও উপেক্ষিত থাকে সহায়ক জনশক্তি নিয়োগের বিষয়টি। স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পর্যাপ্ত সংখ্যক সহায়ক জনশক্তি নিয়োগের পাশাপাশি চিকিৎসা গবেষণায় অর্থ বরাদ্দ বাড়ানোর অনুরোধ জানান বিশিষ্টজনরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। প্রবাসীদের স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন ডক্টর চৌধুরী সারওয়ার হাসান। চলুন দেখে নেই তার সাক্ষাৎকারটি। দর্শক, প্রবাসের বাংলাদেশ অনুষ্ঠানের সময় নিউ ইয়র্ক স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিহাবুদ্দিন কিসলু। আজকে আমাদের সাথে আলোচনায় অতিথি হিসেবে রয়েছেন ফ্লাশিং হাসপাতাল মেডিকেল সেন্টারের ডিরেক্টর অফ গ্যাস্ট্রোএন্টারোলজি চৌধুরী সরওয়ারুল হাসান। সরওয়ার ভাই, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। ধন্যবাদ। দর্শক, আজকে আমরা আলোচনা করব প্রবাসীদের সুস্থতা। সরওয়ার ভাই, প্রথমেই জেনে নিতে চাই, আপনি তো একটি হাসপাতালের এত বড় একটি পদে রয়েছেন, সেই জায়গা থেকে যদি আপনি দেখেন আমাদের প্রবাসীরা আসলে কতটুকু সুস্থ? প্রবাসী বাঙালিরা যদিও কঠোর পরিশ্রম করেন, কিন্তু তাদের আমেরিকাতে বিশেষ করে নিউ ইয়র্ক স্টেটে স্বাস্থ্যের জন্য
বিশেষ ইন্স্যুরেন্স রয়েছে, যেটিকে আমরা মেডিকেড বলি, এবং মেডিকেডের অনেকগুলি ভাগ রয়েছে, যেমন হেলথ ফার্স্ট, মেট্রো প্লাস, ফিডালিস, এবং যার মাধ্যমে প্রবাসের বাঙালিরা সর্ব ধরনের চিকিৎসার গ্রহণের সুযোগ সুবিধা পাচ্ছেন। সবাই এটি পেতে পারে এবং এই ইন্স্যুরেন্স পাওয়ার জন্য কোনো বিশেষ রেস্ট্রিকশন নেই। এই ইন্স্যুরেন্স পাওয়ার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ আয়ের কম হলে সবাই এটি পেতে পারে। এখন রমজান মাস এবং আমাদের প্রবাসীরা ধর্মপ্রাণ মুসল্লিরা তারা রোজা রাখছেন, সেদিক থেকে তাদের কোন বিষয়টি এখন লক্ষ্য রাখা উচিত সুস্থ থাকার জন্য? সবচেয়ে মূল্যবান জিনিস হলো শরীরে পানির স্বল্পতা, যেহেতু দীর্ঘ সময় এটা হচ্ছে, সুতরাং রোজা যে সময় আপনারা ভাঙবেন, আপনারা প্রত্যেকে যেন পর্যাপ্ত পরিমাণ পানীয় গ্রহণ করেন। রোজার একটি উপকারিতা রয়েছে। উপকারিতা হলো যে এই রোজা রাখার জন্য আমাদের শরীরে যে খারাপ কোলেস্টেরল রয়েছে, যেটাকে আমরা এলডিএল কোলেস্টেরল বলি, সেটা প্রায় 8% কমে যায় এই রোজার মাসে। এবং একই সময়ে ট্রাইগ্লিসারাইড বলে আরেকটি কোলেস্টেরল, আরেকটি চর্বি জাতীয় জিনিস আমাদের বডিতে আছে, সেটা প্রায় 30% আপনার কমে যেতে পারে। আরেকটি জিনিস লক্ষ্য করতে হবে যে আমরা একটি ভালো ধরনের কোলেস্টেরল, যেটাকে বলি HDL, সেটার পরিমাণ এই রমজান মাসে এবং এই বিশেষ করে না খাওয়ার জন্য আপনার এটার পরিমাণ প্রায় 14.3% বাড়তে পারে। এটি একটি স্টাডিতে পাওয়া গেছে। আমাদের প্রবাসী বাঙালিদের স্বাস্থ্যের মূল সমস্যাটা কি? বর্তমানে অন্তত নিউ ইয়র্ক স্টেটে তাদের ইন্স্যুরেন্স নয়, তাদের সচেতনতা। তাদের সচেতন হতে হবে যে স্বাস্থ্য রক্ষার জন্য তাদের কি ধরনের পদক্ষেপ নেওয়া উচিত। যে কোনো ব্যক্তি সচেতন হওয়া উচিত তার রক্তে কোলেস্টেরলের পরিমাণ কত, কারণ কোলেস্টেরল একটি হার্ট ডিজিজ, তার একটি সবচেয়ে ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া। এবং আরেকটি ব্যাপারে তাদের সচেতন হতে হবে যে এই জিনিসগুলি যেন সেই সময় মতন করা হয়। ডাক্তারের কাছে যাওয়ার উদ্দেশ্য হলো যেন তাদের শরীরে যেই সমস্ত সমস্যার ব্যাপারে তাদের ভবিষ্যতে ক্ষতি হতে পারে সেই সমস্ত ব্যাপারে সচেতন হওয়া। যেমন মহিলাদের জন্য ব্রেস্ট ক্যান্সার সম্পর্কে অবশ্যই সচেতন হওয়া, এবং সচেতন হওয়া এই ব্যাপারে যে তাদের যারা ব্যক্তিগত ডাক্তার রয়েছেন তাদেরকে যেন প্রপার ম্যামোগ্রাম যে টেস্ট করা হয় সেটির যেন তারা ঠিক মতন অর্ডার লিখে থাকেন। একই উপায়ে, যেহেতু আমার ফিল্ড হলো গ্যাস্ট্রোএন্টারোলজি, আমি পেট ও লিভার বিশেষজ্ঞ, আমি বলবো কোলন ক্যান্সার স্ক্রিনিং সম্বন্ধে। কোলন ক্যান্সার স্ক্রিনিং আমেরিকার মধ্যে প্রতিটি ব্যক্তির 50 এর ঊর্ধ্বে বয়স হলে তাদের কোলোনোস্কোপি করা উচিত, এবং সেটা মহিলা বা পুরুষ নির্বিশেষে 50 এর ঊর্ধ্বে প্রত্যেকেরই কোলোনোস্কোপি করা উচিত। এই ব্যাপারে আমার মনে হয় যে রুগীকে সচেতন হতে হবে। কারণ হলো কোলন ক্যান্সার যদি সময় মতন ধরা পড়ে, মানুষের শরীরে কোলন মানে বৃহদান্ত্রের মধ্যে কতগুলি পলিপ বা গ্রোথ সৃষ্টি হয়, এবং এই পলিপগুলোই বড় হলে আস্তে আস্তে ক্যান্সারে পরিণত হয়। এবং কোলন ক্যান্সার স্ক্রিনিং এই উদ্দেশ্যেই করা যে যদি কোনো গ্রোথ বা পলিপ পাওয়া যায় সেটাকে আগেই কেটে ফেলা। তার কারণ হলো যদি একবার ক্যান্সার হয় তখন মারা যাওয়ার সম্ভাবনা থাকে 85%। প্রবাসের প্রায় সকলেরই একটি করে ইন্স্যুরেন্স রয়েছে, এবং এই ইন্স্যুরেন্সের মাধ্যমে এই টেস্টগুলি বিনামূল্যেই করা হচ্ছে ইন্স্যুরেন্সের মাধ্যমে। যাদের ইন্স্যুরেন্স নাই তারাও করতে পারে? অবশ্যই তারাও করতে পারবে, এবং এই বিনামূল্যে করার জন্য নিউ ইয়র্ক শহরে বিশেষ ধরনের অনেকগুলি সুবিধা রয়েছে। বাঙালিদের এবং উপমহাদেশের একটি মাত্র ডিজিজ, যেটা আমরা হেপাটাইটিস বি বলি, প্রায় 10% লোক, বাংলাদেশের 10% লোকের এই ডিজিজ রয়েছে, এবং এটি প্রায় অলমোস্ট 2 কোটি লোকের একই ডিজিজ রয়েছে। এবং এই ডিজিজটা এখন বর্তমানে সম্পূর্ণভাবে এটার চিকিৎসা রয়েছে, এবং এটির যে ট্রান্সমিশন হয় যে উপায়ে, সেটি বন্ধ করার উপায় রয়েছে। এবং সেই ব্যাপারে আমাদের অবশ্যই আমাদের যারা বাংলাদেশি রয়েছেন তাদের সচেতন হতে হবে। হেপাটাইটিস বি কিভাবে ট্রান্সমিশন হয়, একটি হলো ক্লোজ কন্ট্যাক্ট। ক্লোজ কন্ট্যাক্ট কিরকম? আপনি একজনের রেজর ব্যবহার করছেন, এই রেজর ব্যবহার করলে আপনার এই হেপাটাইটিস বি একটি অত্যন্ত সংক্রামক ব্যাধি,
এবং মাত্র 1 মিলিলিটার ব্লাডে 1 মিলিলিটার সামান্য একটু রক্তের মধ্যে প্রায় 40 কোটি হেপাটাইটিস বি ভাইরাস থাকতে পারে। সুতরাং এটা অনেক বেশি ছোঁয়াচে রোগ এবং কেউ যদি রেজর বা টুথব্রাশ বা যে কোনো ধরনের যেখানে সামান্য পরিমাণ রক্ত রয়েছে সেটার মাধ্যমে একজন এই হেপাটাইটিস বি তে আক্রান্ত হতে পারেন। এবং এই হেপাটাইটিস বি থেকে আপনারা সবাই জানেন এটা থেকে জন্ডিস হয়, কিন্তু জন্ডিসের চেয়ে সবচেয়ে বড় জিনিস যেটা থেকে আপনার লিভার সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে এবং এটা যদি নষ্ট হয়ে যায় সেটা একমাত্র ট্রিটমেন্ট বর্তমানে হলো নতুন লিভার বা লিভার ট্রান্সপ্লান্টেশন করা। কিন্তু এটার থেকে আরেকটি ডিজিজ হয়, সেটি হলো যে লিভার ক্যান্সার হতে পারে এবং লিভার ক্যান্সার হওয়ার সম্ভাবনা যদিও অনেক কম, কিন্তু অধিকাংশ লিভার ক্যান্সার আপনার হেপাটাইটিস বি থেকেই হয়। এখানে যদি একটি ব্যক্তি জানেন যে তার মধ্যে হেপাটাইটিস বি ভাইরাস রয়েছে এবং উনি যে বাংলাদেশে বিয়ে করতে চান, যে এখানে তার যে ভবিষ্যৎ স্ত্রী হবেন তার এই ব্যাধি পাওয়ার মারাত্মক সম্ভাবনা রয়েছে। সুতরাং তার ভবিষ্যৎ জীবন সঙ্গিনীকে আগের থেকেই 6 মাস আগের থেকে যদি ভ্যাকসিন দেওয়া হয় তাহলে তাদের এই ডিজিজটা হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে। প্রবাসীদের সুস্থ থাকার ব্যাপারে আমার একটাই পরামর্শ যে আপনাদেরকে সচেতন হওয়া এবং যখন আপনারা একজন ডাক্তারের সাথে দেখা করবেন, আপনারা সবাই জানেন যে নিউ ইয়র্কে বাধা ডাক্তার রয়েছে যাকে আমরা বলি প্রাইমারি কেয়ার ফিজিশিয়ান। সেই প্রাইমারি কেয়ার ফিজিশিয়ানের সাথে আপনার অবশ্যই যোগাযোগ করে কি কি ধরনের টেস্ট করা যেতে পারে সেই টেস্টগুলি লিস্টি করতে হবে। আপনার এই মূল্যবান পরামর্শের জন্য এবং মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ শিহাবুদ্দিন কিসলু। দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো অতিথিকে সাথে নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। দর্শক, প্রবাসীদের স্বাস্থ্য সেবা নিয়ে কথা বলতে নিউ ইয়র্ক সময় স্টুডিওতে এসেছিলেন ডক্টর চৌধুরী সারওয়ার হাসান। এতক্ষণ দেখছিলেন তার সাক্ষাৎকারটি। চলে যাচ্ছে পরবর্তী খবরে। খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, যারা এতিমদের টাকা আত্মসাৎ করে আগুন সন্ত্রাস চালায় তাদের এদেশের রাজনীতি করার কোনো অধিকার নেই। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে দুস্থ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজনৈতিকভাবে যারা মানসিক বিকারগ্রস্ত, আগামী জাতীয় নির্বাচনে তারা যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য জনমত গড়ে তোলারও আহ্বান জানান তিনি। পরে দুস্থ ও পঙ্গুদের মাঝে হুইল চেয়ার বিতরণ করেন খাদ্যমন্ত্রী। সন্ত্রাসী দল এবং রাজনৈতিকভাবে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের রাজনীতি থেকে ঝেঁটিয়ে বিদায় করার ব্যাপারে জনমত সৃষ্টি করার জন্য আপনারা কাজ করতে পারেন। যারা মানুষের কল্যাণের জন্য কাজ করে না, যারা এতিমের টাকা লুট করে খায়, যারা অবৈধভাবে সম্পত্তি দখল করে, বাড়ি দখল করে, যারা জনগণের বিপদ দেখে জনগণের ত্রাস সৃষ্টি করে, যারা আগুন সন্ত্রাস করে, মানুষের মঙ্গলের জন্য যারা কোনো কাজ করে না, তাদের রাজনীতিতে থাকার কোনো অধিকার নাই। আগামী নির্বাচনে কোনো অবস্থায় যাতে এই অপশক্তি, এই রাজনৈতিক মানসিক প্রতিবন্ধীরা ক্ষমতার না আসতে পারে, তার জন্য আমাদেরকে অবশ্যই জনমত সৃষ্টি করতে হবে। প্রবাসী সময়ে আরো থাকছে, রাজধানী তুরাগে 3 শিশু সহ মায়ের মৃত্যুর ঘটনায় গৃহকর্তা আটক, নজরদারিতে আরো 2 জন। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্য রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়নকে হত্যা করা হয়। সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার। এর আগে মামলার প্রধান আসামি রনেল চাকমা ও জুনেল চাকমাকে গ্রেফতার করে পুলিশ। তাদের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী নয়নের মোটরসাইকেলটি খাগড়াছড়ির মাইনী নদী থেকে উদ্ধার করে নৌবাহিনী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল। খাগড়াছড়ি থেকে বিস্তারিত জানাচ্ছেন কমল দে, ক্যামেরায় ছিলেন সাক্ষাৎ টিপু। শুধুমাত্র মোটরসাইকেল এবং মোবাইল ছিনতাইয়ের জন্য রাঙ্গামাটি লংগদু এলাকার যুবলীগ কর্মী নুরুল ইসলাম নয়নকে পাহাড়ি সন্ত্রাসীরা হত্যা করেছে বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এই ঘটনায় জড়িতদের মধ্যে 3 জনের মধ্যে 2 জনকে পুলিশ আটক করেছে। বিশেষ অভিযান চালিয়ে চট্টগ্রাম এবং খাগড়াছড়ি এলাকা থেকে এই 2 জনকে আটক করা হয়। 2 জনের স্বীকারোক্তি অনুযায়ী খাগড়াছড়ির মাইনী নদী থেকে উদ্ধার করা হয়েছে নয়নের মোটরসাইকেল। ছিনতাইয়ের পর এই পাহাড়ি সন্ত্রাসীরা মোটরসাইকেলটি বাইরে বিক্রির চেষ্টা করে, কিন্তু পরবর্তীতে পুলিশ প্রশাসন সাঁড়াশি অভিযান শুরু করলে তারা আতঙ্কগ্রস্ত হয়ে মোটরসাইকেলটি মাইনী নদীতে ফেলে দেয়। এই মোটরসাইকেলটি ছিল একটি নতুন মোটরসাইকেল
এই মোটরসাইকেলটি ছিনতাই করে বিক্রি করাই তাদের উদ্দেশ্য ছিল। তাদের জিজ্ঞাসাবাদ করে এটা পাওয়া গেছে। আমাদের এই অভিযানে তারা ভীত হয়ে এবং এটা তারা বিক্রি করতে না পেরে তখন এই আলামতকে নষ্ট করার উদ্দেশ্যে তারা এই নদীতে ফেলে দেয় বলে জানায়। বাবুরাজ এখনো পলাতক রয়েছে, তাকে আমরা গ্রেপ্তারের জন্য চেষ্টা অব্যাহত রেখেছি। এই মাইন নদী থেকে মোটরসাইকেলটি উদ্ধারের জন্য 6 ঘন্টা টানা চেষ্টা চালিয়েছে বাংলাদেশ নৌবাহিনীর ডুবুরি দল এবং ফায়ার সার্ভিসের ডুবুরি দল। শহীদ মোয়াজ্জেম নৌবাহিনী জাহাজের ডুবুরিরা এই দিঘিনালায় আসে। 11টা থেকে শুরু হয় এই তল্লাশি এবং বিকেল 4টা পর্যন্ত টানা তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় এই মোটরসাইকেল। আমাদের সাথে এই পুলিশ প্রশাসন ছিল, নৌবাহিনী ছিল, আর্মি ছিল, সবাই সহযোগিতা করার কারণে আমরা এই মোটরসাইকেল উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। মোটরসাইকেলটা অর্ধ নিমজ্জিত ছিল, সামনের পোর্শনটা একটু উপরে ছিল, বাকিটা সবগুলোই বালিতে নিমজ্জিত ছিল। গত 31 মে রাতে ভাড়ার নাম করে রংগতু থেকে ডেকে আনা হয় নুরুল ইসলাম নয়নকে। পরদিন অর্থাৎ 1 জুন খাগড়াছড়ি চেয়ারম্যান এলাকা থেকে উদ্ধার করা হয় নয়নের লাশ। এই ঘটনায় নয়নের ভাই দিন ইসলাম বাদী হয়ে খাগড়াছড়ি সদর থানায় একটা হত্যা মামলা দায়ের করে। আর এই হত্যাকাণ্ডের জের ধরে উত্তপ্ত হয়ে ওঠে রাঙ্গামাটির লঙ্গদু এলাকা। সেখানকার পাহাড়িদের প্রায় 250 বসতঘর পুড়িয়ে দেয় দুর্বৃত্তরা। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এই হত্যা রহস্য উন্মোচনের মধ্যে দিয়ে পাহাড়ে আবার স্থিরতা ফিরে আসবে। খাগড়াছড়ি দিঘিনালা থেকে কমল দে, সময় সংবাদ। বরিশালের মেহেন্দিগঞ্জে সদ্য এসএসসি পাশ করা ছাত্র মোসাদ্দেককে বেশ কয়েকদিন আটকে রেখে নির্মমভাবে নির্যাতনের অভিযোগ উঠেছে তার বন্ধুর বিরুদ্ধে। গুরুতর অবস্থায় তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নির্যাতনকারীরা প্রভাবশালী হওয়ায় এ ব্যাপারে বিচার চাইতেও ভয় পাচ্ছে মোসাদ্দেকের পরিবার। তবে পুলিশ বলছে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। স্বজনরা জানান, হিজলা উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপুর ছেলে তারিক মাহমুদ তন্ময়ের সাথে দীর্ঘদিন ধরে বন্ধুত্ব মোসাদ্দেকের। 3 দিন আগে তন্ময়ের সাথে তার বাড়িতে যায় সে। স্বজনদের অভিযোগ, শুক্রবার মোসাদ্দেককে অমানবিক নির্যাতন করে বাড়ির সামনে ফেলে রেখে যায় তন্ময়। তার শরীরের বিভিন্ন স্থানে জখম ও সিগারেট দিয়ে পুড়িয়ে দেওয়ার চিহ্ন রয়েছে। পিটিয়ে ভেঙে দেওয়া হয়েছে তার দাঁতও। পরে গুরুতর অবস্থায় তাকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তবে কেন তাকে নির্যাতন করা হয়েছে সে বিষয়ে জানাতে পারেনি মোসাদ্দেকের পরিবার। পিঠে দিয়া বেলেট দিয়া কেসছে, এই যে হাতে বড় রান্না দিয়ে কোপ দিছে, দাঁত একটা ফালাই দিছে। এই করছে উপজেলার চেয়ারম্যানের পোলা তমায়। হেরা হইছে বড় লোক, হ্যাঁ ওভার আমাকে বাজার আমাকে যাইতেই বা আইতেই। এই এক ছেলের দাঁত আমার কান্দির মানুষ সব মারিয়া লেগে বাজারে উঠতে দেবে না। মোসাদ্দেকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। পেশেন্টের কন্ডিশন আছে, পেশেন্টের মাল্টিপল ইনজুরি আছে, মাল্টি ইনজুরি ইনফাইস টুল আছে এবং মাসল অ্যাবসারশন আছে, কিছু হচ্ছে বার্ন হচ্ছে, মনে হচ্ছে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে। এই ধরনের উন্ড আছে এবং সাথে তার ফেভার আছে। পুলিশ জানিয়েছে এ ব্যাপারে খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা অবশ্যই একটা অমানবিক কাজ করেছে। এটা করলে সে যেই হোক, আইনের দৃষ্টিতে সবাই সমান, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মায়ের চাকরির কারণে নির্যাতিত মোসাদ্দেক মেহেন্দিগঞ্জ উপজেলায় তার দাদির বাড়িতে থাকত। সে চলতি বছর হিজলা কাউরিয়া স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাশ করেছে। সময় সংবাদ, বরিশাল। এবার প্রবাসের খবর। যুক্তরাষ্ট্রের রাজস্ব অর্থ লোপাটের বিরুদ্ধে অপরাধ দমন ইউনিটের পাশাপাশি এবার করদাতাদের তথ্য চুরির বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস। এ লক্ষ্যে একটি বিশেষ ইউনিট খোলা হয়েছে। নিউ ইয়র্কে প্রবাসী বাঙালি কমিউনিটির মধ্যেও রাজস্ব অর্থ লোপাট এবং করদাতাদের তথ্য চুরির প্রবণতা বেড়েছে। ভুইফোর কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাধ্যমে ট্যাক্স ফাইলিং এর কারণে এসব অপকর্ম বাড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নিউ ইয়র্ক থেকে শিহাবুদ্দিন কিসলুর পাঠানো রিপোর্ট। যুক্তরাষ্ট্রে আয়কর দাখিলের মিথ্যা তথ্য দিয়ে প্রতি বছর সরকারি কোষাগার থেকে 21 বিলিয়ন বা 2100 কোটি মার্কিন ডলার হাতিয়ে নিচ্ছে বেশ কিছু অসাধু সংঘবদ্ধ চক্র। পোয়ার করদাতারা সরকারি সুবিধা হিসেবে প্রদেয় করের আংশিক বছর শেষে ফেরত পান। বেআইনিভাবে এর সুবিধা নিতে অসাধু ব্যক্তিরা মিথ্যা তথ্য দিয়ে অর্থ হাতিয়ে নিচ্ছে। বছর শেষে যখন আমরা ট্যাক্স ফাইল করতে চিন্তা ভাবনা করি, তখন আমরা সাধারণত কোনো বাঙালি সিপিআই এর কাছে যাই, ইনফরমেশনগুলো সবগুলো এদেরকে সরবরাহ করি। বাট এরা আমাদের সুযোগ নিয়ে যদি কোনো কারসাজি করে, সো সেটা আসলে আমরা খুব কষ্ট পাই। এর বিরুদ্ধে এবার সাঁড়াশি অভিযান শুরু করেছে ইন্টারনাল রেভিনিউ সার্ভিস আইআরএস। এরই মধ্যে শুরু হওয়া অভিযানে গত 2রা জুন শেখ মাহতাব মিয়া নামে এক বাংলাদেশিকে গ্রেপ্তারে $1000 পুরস্কার ঘোষণা করেছে এফবিআই।
গত কয়েক বছরে এ ধরনের অসৎ উপায় বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে বাংলাদেশিদের মধ্যে। সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্টেন্ট নয় এমন কিছু প্রতিষ্ঠানের মাধ্যমে আয়কর দাখিল করায় করদাতাদের তথ্য চুরি যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। আমাদের ইনফরমেশনগুলো নিয়ে যদি তারা ওই কি বলে যে অন্যভাবে যদি টাকা উঠায় বা কিছু করে, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক এবং আমাদের বাংলাদেশের ভাবমূর্তিতে খুব নষ্ট হয়। সাধারণত লোকজন যায় কোনো পরিচিত সিপিআর কাছে যাতে করে সে ভালো কিছু আশা করতে পারে। এভাবে ব্ল্যাকমেল করে এবং তার সোশ্যাল সিকিউরিটি এবং তার যাবতীয় ইনফরমেশন নিয়ে সে নিজে কাজকাম করে থাকে, তাহলে সেটা তো অবশ্যই ভয়ানক ব্যাপার। ট্যাক্স সংক্রান্ত জালিয়াতির বিরুদ্ধে কর্তৃপক্ষ কঠোর অবস্থান নিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তাই এক্ষেত্রে প্রবাসীদের আরো সতর্ক হওয়ার আহ্বান তাদের। গত 5-7 বছরে এটা আপনি চিন্তাই করতে পারবেন না যে কি পরিমাণ বাড়তেছে। এতে সরকারি তহবিলের বিরাট ক্ষতি হচ্ছে একদিকে। এট দ্য সেম টাইম যাদের আইডেন্টিটি থেফট করে এই টাকাগুলো নিচ্ছে তারাও একটা বিপদের সম্মুখীন হচ্ছে। অনিয়মে হয়তো বেশি পয়সা কিছু পেতে পারে, কিন্তু যখন ধরা পড়ে সেটা কিন্তু শুধু সিভিল পেনাল্টি না, ওটা ক্রিমিনাল পেনাল্টি হতে পারে। ট্যাক্স পলিসি সেন্টারের তথ্য মতে সরকারি কোষাগারে 9.5 কোটি করদাতা সহ 2016 সালে আয়কর দাখিল করেছেন 14.5 কোটি আমেরিকান। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অবৈধ অভিবাসী বিরোধী অভিযান চালিয়ে 113 জনকে গ্রেফতার করেছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। গ্রেফতারকৃতদের মধ্যে একজন বাংলাদেশি থাকলেও তার পরিচয় প্রকাশ করা হয়নি। কর্তৃপক্ষ জানায় এদের অধিকাংশই দণ্ডপ্রাপ্ত অপরাধী ও বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত। তারা যৌন ও শিশু নির্যাতন, মাদক ব্যবহার, প্রতারণা, চুরি, ছিনতাই এবং ভাঙচুরের মতো বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। গ্রেফতারকৃতদের মধ্যে ভারত, পাকিস্তান, ইরাক, ফিলিপিন্স, কিউবা সহ আফ্রিকা মহাদেশের বিভিন্ন দেশের নাগরিক রয়েছে বলে জানায় নিরাপত্তা বাহিনী। এর আগে সাইদ আহমেদ নামের এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেফতার করা হলেও তিনি জামিনে মুক্তি পেয়েছেন। পশ্চিমবঙ্গের 24 পরগনা থেকে অপহরণ হওয়া বাংলাদেশি পর্যটক শোভা বিশ্বাসকে অক্ষত অবস্থায় উদ্ধার করেছে ভারতীয় পুলিশ। গ্রেফতার করা হয়েছে 2 অপহরণকারীকে। ভারতীয় পুলিশ জানায় শুক্রবার সীমান্তের কাছে জয়ন্তীপুর বাজার এলাকা থেকে শোভা বিশ্বাস নামের এক নারী পর্যটককে মাইক্রোবাসে করে তুলে নিয়ে যায় দুর্বৃত্তরা। অপহৃতের ভগ্নিপতি পরিমল বালা বনগা থানায় লিখিত অভিযোগ দায়ের করলে অভিযানে নামে তারা। টানা 6 ঘন্টার অভিযানে পুলিশ দুষ্কৃতিকারীদের খুঁজে বের করে পাশাপাশি ওই বাংলাদেশি পর্যটককে অক্ষত অবস্থায় উদ্ধার করে। শোভা বিশ্বাসের বাড়ি গোপালগঞ্জ জেলায়। পাওনা টাকা নিয়ে দণ্ডের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ইউরোপ মধ্যপ্রাচ্য সাংবাদিকতায় বৈষম্য শীর্ষক আলোচনা সংবর্ধনার আয়োজন করেছে কুয়েত প্রবাসী সাংবাদিকবৃন্দ। বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সালাউদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীরের কুয়েত আগমন উপলক্ষে কুয়েত সিটির এক রেস্তোরাঁয় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শেখ এহসানুল হক খোকনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র সহ সভাপতি শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। সবাই সাংবাদিকরা দেশের সুনাম রক্ষায় প্রবাসীদের কল্যাণে কাজ করতে বাংলাদেশ সরকারের কাছে সহযোগিতা কামনা করে। সংযুক্ত আরব আমিরাতে ফুজিরা বাংলাদেশ সমিতির আয়োজিত ইফতার মাহফিল ও নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে ফুজিরা সিজি হোটেলে এই সভা অনুষ্ঠিত হয়। সমিতির সাধারণ সম্পাদক বেলাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় এবং সভাপতি রানা জ্যোতি চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দুবাইতে নিযুক্ত কনসাল জেনারেল এস বদিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফুজিরা ফাইন্যান্স ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা আলী মুস্তফা মোহাম্মদ তেজালিদ, ফুজিরা পুলিশ প্রধান মোহাম্মদ রাশেদ আহমেদ, দুবাই কনসুলেটের প্রথম সচিব প্রবাস লামারাং, আবুধাবি বাংলাদেশ সমিতির সভাপতি প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, সমিতির উপদেষ্টা চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আজিম চৌধুরী সহ আরো অনেকে। সৌদি আরবের জেদ্দায় বঙ্গবন্ধু স্মৃতি সংসদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু স্মৃতি সংসদ জেদ্দা শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমানের উপস্থাপনায় এই সংগঠনের সভাপতি মোশাররফ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পনিরুজ্জামান তরুণ।
রাজধানীর তুরাগে 3 শিশুসহ মায়ের মৃত্যুর ঘটনায় গৃহকর্তা মোস্তফা কামালকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়াও মোস্তফা কামালের বোন কোহিনুর এবং তার স্বামী মোক্তার হোসেনকে নিজ বাসায় নজরদারিতে রাখা হয়েছে। এর আগে এই ঘটনায় রেহানার বড় ভাই শামসুল আলম বাদী হয়ে শুক্রবার রাতে তুরাগ থানায় হত্যা মামলা দায়ের করেন। এরপর আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করে র্যাবের একটি বিশেষ দল। এ সময় তারা স্থানীয়দের সঙ্গে কথা বলে বিভিন্ন তথ্য সংগ্রহ করে। গত বৃহস্পতিবার রাতে তুরাগের কামারপাড়ার একটি বাসা থেকে 3 সন্তান সহ মায়ের লাশ উদ্ধার করে পুলিশ। স্বজনদের দাবি পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। নিউজিল্যান্ডের বিপক্ষে টাইগারদের ঐতিহাসিক জয়ের নেপথ্যের নায়ক ছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। সেই জয়ের রোমাঞ্চ নিয়ে বাংলাদেশের গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এই সাইলেন্ট কিলার। কার্ডিফ থেকে সেই গল্পই জানাবেন সহকর্মী সাজিদ মুস্তাহিদ। দর্শক, নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের যে জয়, অবিস্মরণীয় জয়, সেই জয়ের অন্যতম নায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। আমরা কালকে ম্যাচ নিয়ে এবং বাংলাদেশ কিন্তু সেমিফাইনালে নিশ্চিত করে ফেলেছে এরই মধ্যে। তো আমরা এই নিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে কথা বলবো। এবং তিনি কিন্তু আপনারা জানেন যে 2015 বিশ্বকাপে ইংল্যান্ডকে তার সেঞ্চুরি দিয়ে কিন্তু হারিয়েছিল এবং আজকে গতকালকে আমরা দেখেছিলাম যে হারিয়েছে কিন্তু নিউজিল্যান্ডকে। তো আমরা তার সাথে কথা বলবো। প্রতিটা ম্যাচেই থাকে। আমার চেষ্টা ছিল আমি আমার পজিটিভ অ্যাটিটিউড নিয়ে ব্যাটিং করাটা, জাস্ট এটা নিয়ে চিন্তা করছিলাম। যখন আমরা কাছাকাছি গেলাম তখন আমি আর সাকিব চিন্তা করলাম যে না, এখন এই সুযোগটার হাতছাড়া করা যাবে না, উই হ্যাভ টু ফিনিশ ইট। রিয়াদ ভাই, আপনার সেঞ্চুরি তো ওয়ার্ল্ড কাপে ছিটকে গিয়েছিল ইংল্যান্ড, কালকে এই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল নিউজিল্যান্ড। বড় টুর্নামেন্টে আপনি জ্বলে ওঠেন এবং বড় বড় দলগুলোকে কিন্তু টুর্নামেন্ট থেকে বের করে দেন। তো আসলে এই ফিলিংসটা কেমন লাগে? পরিশ্রম করছিলাম, ভাগ্যটাও গতকালকে সহায় ছিল। প্রথমত বোলাররা খুব ভালো একটা জব করে দিয়েছিল, তারপরও সাকিব যেভাবে ব্যাটিং করেছে অবশ্যই খুবই মূল্যবান একটা ইনিংস ছিল। সাকিবের সাথে সবসময় আমি ব্যাটিংটা খুব উপভোগ করি। আইসিসি যে কোনো ইভেন্টে আপনি ভালো খেলছেন বা বাংলাদেশ টিমের সাফল্যটা, এটার পেছনে রহস্যটা কি? আমার মনে হয় যে আমাদের সবার হার্ডওয়ার্ক, অনেস্ট হার্ডওয়ার্ক, এটার জন্যই। কারণ আমাদের মেন্টালিটিও অনেক চেঞ্জ হয়েছে। অবশ্যই টিম ম্যানেজমেন্টের সাপোর্ট, বিসিবির সাপোর্ট, সব ওভারঅল সব দিক থেকে আমরা এখন পজিটিভ একটা অ্যাটিটিউড নিয়ে আমাদের ক্রিকেট এগিয়ে যাচ্ছে। 2015 বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে হারিয়ে বাংলাদেশ প্রথমবারের মতো জায়গা করে নেয় আইসিসির কোনো ইভেন্টের কোয়ার্টার ফাইনালে। এবার মাহমুদুল্লাহ সেঞ্চুরি বিদায় করে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে নিউজিল্যান্ডকে। তবে মাহমুদুল্লাহ এখানেই থামতে চান না, তার স্বপ্নের পরিধিটা আরো বড়। এই ধারাবাহিকতা ধরে রাখতে চান সামনেও। কার্ডিফ থেকে সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ওয়েলস। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। বৃষ্টি আইনে অস্ট্রেলিয়াকে 40 রানে হারালো ইংল্যান্ড। গ্রুপ রানার্স আপ হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে বাংলাদেশ। চাপ না নিয়ে ভালো খেলায় লক্ষ্য, বললেন মাশরাফি। ঈদকে সামনে রেখে ফিটনেসবিহীন ঝুঁকিপূর্ণ গাড়ি ঘষা মাজা করে নামানো হচ্ছে রাস্তায়। নিরাপদ যাত্রা নিয়ে সংশয়। চাঁদাবাজি বন্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। রাঙামাটির লংগদুতে যুবলীগ কর্মী নয়ন হত্যা মামলার প্রধান আসামি সহ 2 জনকে গ্রেফতার। মোটরসাইকেল ছিনতাইয়ের জন্যই হত্যাকাণ্ড, তথ্য পুলিশের। প্রস্তাবিত ভ্যাট আইনের প্রভাব পড়বে না স্বাস্থ্য সেবায়, সেমিনারে প্রতিমন্ত্রী। জীবন রক্ষাকারী ওষুধ আমদানি শুল্কমুক্ত, জানালেন এনবিআর চেয়ারম্যান। এবং যুক্তরাষ্ট্রে আয়কর দাখিলের মিথ্যা তথ্য দিয়ে সরকারি কোষাগার থেকে অর্থ হাতিয়ে নিচ্ছে অসাধু চক্র। সাঁড়াশি অভিযানে রেভিনিউ সার্ভিস। এই ছিল প্রবাসী সময়ে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সূচি জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *দিয়ে লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।